নমস্কার, আমি পৌলমী চ্যাটার্জি। সৃষ্টি টিভি নিবেদিত সুস্বাস্থ্যের অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের সঙ্গে রয়েছেন বিশিষ্ট চিকিৎসক অ্যাপোলোর ডক্টর ইন্দ্রদীপ মাইতি। নমস্কার, আপনাকে স্বাগত জানাই আমাদের এই অনুষ্ঠানে। আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, নেফ্রোলজি কি? তো নেফ্রোলজি হচ্ছে কিডনি আর কিডনি সংক্রান্ত যা যা প্রবলেম নিয়ে মানুষ সাফার করে, যেরকম কিডনি স্টোন কিংবা প্রেশারের জন্য ক্রিয়েটিনিন যখন বেড়ে যায় কিডনি সমস্যা হয়, ডায়াবেটিসের যখন ক্রিয়েটিনিন বেড়ে যায়, কিংবা পেচ্ছাপে খুব বেশি প্রোটিন লিকেজ হয়, এইগুলোর জন্যই নেফ্রোলজি। সো বেসিক্যালি কিডনি আর কিডনি রিলেটেড যত প্রবলেম আছে সার্জারি বাদ দিয়ে সেইগুলো হচ্ছে নেফ্রোলজিস্টরা দেখে। আচ্ছা, এরপরে আপনার কাছে যে প্রশ্নটা, সেটা আমাদের সকল দর্শক বন্ধুদের জন্যই বলছি, যে এই যে অনেকে বলে না যে ডায়াবেটিস থাকলে কিডনির রোগ যে সংক্রমণ, সেটা নাকি মানে ক্রনিক ডিজিজ সেটা নাকি বেড়ে যায়, এটা কি ঠিক নাকি অনলি মিথ? হ্যাঁ, তো বেসিক্যালি ডায়াবেটিস যেটা রয়েছে, মানে আমাদের যখন শরীরে খুব বেশি সুগার বেড়ে যায় সেটাকে ডায়াবেটিস বলা হয়। তো দেখা গেছে যে এই ডায়াবেটিসের জন্য যে কিডনি সমস্যা হয়, সেটা ইনফ্যাক্ট যদি আমরা দেখি যে এতটা পার্সেন্টেজের কিডনি সমস্যা আছে, ওর মধ্যে যত আমাদের বিভিন্ন স্টাডিজ গবেষণা রয়েছে, দেখা গেছে যে 30 to 35% কিডনি সমস্যা হয় ডায়াবেটিসের জন্য। তো আমাদের ইন্ডিয়াকে, ভারতবর্ষকে ডায়াবেটিস ক্যাপিটাল অফ দ্য ওয়ার্ল্ড বলা হয়। সো ডায়াবেটিস যেটা দেখা যায় যে জেনারেলি এই যেটা টাইপ 2 ডায়াবেটিস, যেটা কমনলি ডায়াবেটিস হয়, সেটা একটা নির্দিষ্ট সময়, জেনারেলি 5 থেকে 8 বছরের পরে কিডনি সমস্যা শুরু হয় যদি এটা কন্ট্রোল না থাকে। আচ্ছা, মানে বাচ্চাদের ক্ষেত্রে বলছেন তো 5 থেকে 8 বছর? বাচ্চাদের ক্ষেত্রে, ইনফ্যাক্ট ইভেন বড়দের ক্ষেত্রে জেনারেলি ডায়াবেটিস দু টাইপের, টাইপ 1 ডায়াবেটিস আর টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিসে জেনারেলি 5-6 বছর ও 10 বছর পরে কিডনি সময় কন্ট্রোল না থাকে তখন ধরা যেতে পারে। টাইপ 2 ডায়াবেটিসের জিনিসটা হয় যে অনেক সময় চেক করা হয় না, তো যখন আমরা চেক করি দেখে যে এই সুগার করতে করতে কিডনির ফাংশন দেখা গেল, তখন দেখা গেল যে এটা ক্রিয়েটিনিনটা কিংবা কিডনি ফাংশনটা একটুখানি প্রবলেম করছে। তো একটা সময়, জেনারেলি 5 থেকে 10 বছর বলা হয়, তো এই সময়ের মধ্যে ডায়াবেটিস থাকলে কিন্তু কিডনির সমস্যা দেখা যায়। আর ওই জন্য প্রত্যেক ডায়াবেটিস পেশেন্টদের অ্যাটলিস্ট বছরে একবার করে কিডনির পরীক্ষা করা দরকার, মানে এটা একদম জরুরি করাটা। আচ্ছা, একটা কল আসছে, আমি একটু নিয়ে নিই। যাই হোক, যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল কোনো কারণে। তো আপনার কাছে আমার তৃতীয় প্রশ্ন, আচ্ছা, কিডনির যে প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্ট বলতে আমরা কি বুঝবো? মানে এটা কি সব বয়সের ক্ষেত্রেই করাটা কি উচিত নাকি অনুচিত, এটা যদি একটু বলেন। তো এই যে কিডনির সমস্যা, যেটাকে আমরা ইনফ্যাক্ট যেটা আমরা ডিসকাশন যেটা করছি ট্রান্সপ্ল্যান্টের ব্যাপারটা, তো এইটা হচ্ছে পার্মানেন্ট সলিউশন। যদি কেউ সিকেডি অর্থাৎ ক্রনিক কিডনি ডিজিজ নিয়ে আক্রান্ত হয়, এই সিকেডির ভেরিয়াস স্টেজেস থাকে, স্টেজ 1 থেকে স্টেজ 5। যখন স্টেজ 5 হয়ে যায়, সেটা একটা ইরিভার্সেবল স্টেজে কিডনিটা চলে যায়, তো সেইখান থেকে আর কোনোভাবে কিডনিটা রিকভার করতে পারে না। দেখুন, দুটো অপশন থাকে, সেটা হচ্ছে ডায়ালিসিস কিংবা ট্রান্সপ্ল্যান্ট। ডায়ালিসিস একটা টেম্পোরারি ভাবে আমি কিডনিটাকে মোটামুটি একটা ফাংশন দিয়ে কাজ হচ্ছে, কিডনি কাজটা ডায়ালিস মেশিন দিয়ে করা হচ্ছে, বাট পার্মানেন্ট সলিউশনটা কিডনি ট্রান্সপ্ল্যান্ট করলেই সেই মানুষটা নর্মাল লাইফে ফিরে যেতে পারে। আমাদের সঙ্গে কোনো দর্শক বন্ধু রয়েছেন, আমি একটু কলটা নিয়ে নেব। হ্যাঁ বলুন, শুনতে পাচ্ছি। হ্যাঁ নমস্কার, স্বাগত জানাই আপনাকে। হ্যাঁ শুনতে পাচ্ছেন? হ্যাঁ, আচ্ছা, স্বাগত জানাই আপনাকে। হ্যাঁ বলুন আপনার সমস্যা। হ্যাঁ বলুন আপনার সমস্যা। সমস্যা হচ্ছে আমার মায়ের একটা সমস্যা রয়েছে, তো মায়ের একটু কোনো কোনো প্রয়োগ হয়, তো আচ্ছা, ক্ষেত্রে ডাক্তারবাবু একবার বলেছিল সুগার টেস্ট করতে, সুগারটা তো ঠিক আছে, সুগার নিয়ে কোনো প্রবলেম নেই, কিন্তু ওই টয়লেটটা করতে কোনো কোনো হয়, আর ওর যে কোয়ান্টিটি, মানে টয়লেটের যে কোয়ান্টিটি হয় সেটা কিন্তু কম, কিন্তু কোনো কোনো হচ্ছে। তো এই ক্ষেত্রে কি কোনো কিছু প্রবলেম বা কিছু এটা যদি একটু ডাক্তারবাবু আমাদেরকে বলে। হ্যাঁ ডাক্তারবাবু শুনতে পাচ্ছেন, আপনার কথা অবশ্যই আপনাকে যথাযথ উত্তর দেবেন, কিন্তু তার আগে যেটা জানতে চাইবো, আপনার মায়ের এক্স্যাক্ট বয়স কত? মায়ের বয়স হচ্ছে 59। আচ্ছা আচ্ছা, ধন্যবাদ। ডাক্তারবাবু যদি কিছু বলেন ওনার সমস্যা। তো এই যে ঘন ঘন পেচ্ছাপ হওয়া,
যেটাকে আমরা ইনক্রিজ ফ্রিকোয়েন্সি বলি, যে ইউরিনের ফ্রিকোয়েন্সি বাড়া। জেনারেলি 59 যার বয়স মহিলাদের ক্ষেত্রে সব থেকে কমন কজ হয় যে কোনো ইউরিনারি ইনফেকশন হচ্ছে কিনা। তো এটার জন্য ইউরিনের একটা পরীক্ষা করতে হয়, সেটা দেখার জন্য যে ইউরিনে ইনফেকশন কিছু আছে কিনা। ইনফেকশন থাকলে তখন সেটা অ্যান্টিবায়োটিক দিয়ে আমরা এটাকে ঠিক হয়ে যায়। জেনারেলি মানে পেরিমেনোপজাল যাদের এই মেনস্ট্রুয়াল পিরিয়ড বন্ধ হয়ে গেছে, মেনলি এল্ডারলি যাদের বয়স বেশি থাকে, তাদের এই একটা ইউরিনে ইনফেকশন হওয়ার সম্ভাবনা একটু বেশি হয়ে থাকে। সেকেন্ড কারণ হয়ে থাকে যে যদি এই যেখানে আমাদের পেচ্ছাপ জড়ো হয়, এটাকে ইউরিনারি ব্ল্যাডার বলে, সেটার যদি কিছু সমস্যা কোনো সময় হতে পারে, হ্যাঁ, একটু উইক হয়ে গেল ব্লাডারের মাসেলগুলো, তখন পেচ্ছাপ অনেক সময় জমতে পারে না, আর বারবার পেচ্ছাপটা ওখানে ডেভেলপ মানে জমলেই পেচ্ছাপটা একটা হওয়ার আর্জেন্সি একটা চলে আসে। তো এটা দেখার জন্য একটা আল্ট্রাসাউন্ড করে দেখতে হবে যে আমাদের পেচ্ছাপটা কতটা জমে আছে, যেটাকে পোস্ট ভয়েড রেসিডিউ বলে। তো বেসিক্যালি ইউরিনের পরীক্ষার এই আল্ট্রাসাউন্ড পরীক্ষা করলেই বোঝা যাবে যে কি কারণে এই সমস্যাটা হচ্ছে। ডায়াবেটিস কতটা রিলেটেড, মানে আমাদের জীবনে প্রচণ্ড স্ট্রেস থাকে, স্ট্রেস ফ্রি লাইফ তো আমাদের কারোরই নয় বলতে গেলে। তো সেখান থেকে দাঁড়িয়ে সুগার বা ডায়াবেটিক টেন্ডেন্সি অনেক মানুষেরই থাকে। তো যারা ডায়াবেটিক তাদের সাথে কি কিডনির রোগ হওয়ার কি খুব মানে বেশি সম্ভাবনা থাকে, এরকম কোনো ব্যাপার? ডেফিনেটলি ডায়াবেটিস বেসিক্যালি যেটা হয়, যখন ডায়াবেটিস আনকন্ট্রোল থাকে তখন কিডনিকে বেশি কাজ করতে হয় ওই সুগারটাকে বডির মধ্যে ওটাকে মেটাবলাইজ করার জন্য। ইনফ্যাক্ট কিডনির নিয়মটা হচ্ছে যে কোনোভাবেই সুগারটাকে ইউরিন দিয়ে বের করা যাবে না, সেই সুগারটাকে বডির ভেতরেই রাখতে হবে। তো যদি খুব বেশি হাই সুগার থাকে তখন কিডনিকে আরও বেশি কাজ করতে হয়। তখন এইটার জন্য কি হয়, কিডনির ভেতরে যে ছোট ছোট ফিল্টারগুলো আছে, যেটাকে আমরা নেফ্রনস বলি, সেইগুলো ড্যামেজ হতে আরম্ভ করে। আর এই ড্যামেজ হতে আরম্ভ করার সঙ্গে সঙ্গে কি হয়, কিডনির ফাংশনটা কমতে থাকে। তো প্রথমে দেখা যায় যে ক্রিয়েটিনিনটা বাড়তে আরম্ভ করছে আস্তে আস্তে করে, তারপর ইউরিনে প্রোটিন লিকেজ হতে আরম্ভ করছে, আর আলটিমেটলি এটা একটা স্টেজে পৌঁছে যায় যেখানে এটাকে রিভার্স করা যায় না। তো মেন যেটা আমাদের উৎস সেটা হচ্ছে এটাকে তাড়াতাড়ি পিক আপ করা, এর তাড়াতাড়ি ডায়াগনোজ যত তাড়াতাড়ি হয় তাহলে ওষুধের মাধ্যমে এটাকে কন্ট্রোলে রাখা যায়। আচ্ছা, এবার যদি আমাদেরকে একটু বলেন যে ডায়ালিসিস কি এবং সেটাকে আমরা কিভাবে করতে পারবো, বা এই যে কিডনি সংক্রান্ত যা রোগ রয়েছে সেটা কি কোনোভাবে নির্মূল করা সম্ভব গোড়া থেকে? তো প্রথম যেটা আসে সেটা হচ্ছে যে কিডনি যেই সমস্যাগুলো রিভার্স করা যায় কিনা। তো দেখুন, জেনারেলি কিডনির যে সমস্যাগুলো একটা স্পেকট্রামের মধ্যে দিয়ে যায়। প্রথমে হয় যে কারোর কোনো কিডনি একটা নর্মাল ছিল, কোনোভাবে কিছু ইনফেকশন হলো কিংবা খুব বেশি ডায়রিয়া কিংবা বমি হলো, হয়ে কিডনিতে একটু এফেক্ট হলো, তো সেটাকে অ্যাকিউট কিডনি ইনজুরি বলা হয়। জেনারেলি এই অ্যাকিউট কিডনি ইনজুরিটা মোটামুটি 7 দিনের মধ্যে ধরা যায়, 7 দিনের মধ্যে এটাকে রিকভার করা উচিত যদি ঠিকঠাক অ্যান্টিবায়োটিক কিংবা যদি যেই কারণে ড্যামেজটা হয়েছে ওটা যদি আমরা রিভার্স করে দিই। যদি এটা 7 দিনের বেশি চলে যায়, অর্থাৎ 7 থেকে 3 মাস চলে যায়, এটাকে বলা হয় অ্যাকিউট কিডনি ডিজিজ। তো এর মধ্যেও কিছুটা আমাদের রিভার্সের একটা সম্ভাবনা থাকে যদি কজ ঠিকঠাক করে বোঝা যায় আর যদি ওটা চিকিৎসা করা যায়। যেই মুহূর্তেই 3 মাসের বেশি কোনো কিডনি পেশেন্ট কোনো কিডনি ফাংশন পারসিস্টেন্টলি বাড়া থাকছে, তখন এটাকে একটা ইরিভার্সেবল পর্যায়ে চলে যায়, যেটাকে বলা হয় ক্রনিক কিডনি ডিজিজ। তো এই সিকেডি যখন হয়ে যায় তখন সেইটা কিন্তু আর রিভার্স হয় না, মানে কিডনির একটা নির্দিষ্ট পোর্শন পার্মানেন্টলি ড্যামেজ হয়ে যায়। আর এটা তখন অন্যভাবে অন্য ওষুধ তারপরে ডায়েটের মাধ্যমে যতটা সম্ভব সেটাকে কন্ট্রোলে নির্মূল করা যায়। ডায়ালিসিসের প্রয়োজন পড়ে, যেটা বললাম যে এই যে সিকেডি স্টেজেস হয়, যদি আমরা স্টেজ 5-এ চলে যাই তখন নানা রকমের সমস্যা ডেভেলপ করে, যেরকম খুব বেশি ইউরিয়া ক্রিয়েটিনিন লেভেল বেড়ে যায়, এর জন্য পেশেন্টের খুব সমস্যা হয়, যেরকম বমির ভাব ডেভেলপ করে, খুব সাংঘাতিক ক্লান্ত ভাব হয়, পেচ্ছাপ কমে যায়, সারা শরীর ফুলতে থাকে, তখন পটাশিয়াম লেভেল খুব বেড়ে যায়, তখন ডায়ালিসিসের প্রয়োজন পড়ে। ডায়ালিসিস বেসিক্যালি কি হয় যে এটা নর্মাল যেটা আমরা হিমোডায়ালিসিস বলে থাকি, সেটা হচ্ছে রক্তটা নিয়ে একটা মেশিনের মাধ্যমে সেটা পরিষ্কার করে বডির ভেতরে আবার ফেরত পাঠানো হয়। যেই কাজটা কিডনি করতে পারে না সেটা মেশিনের মাধ্যমে করা হয়, এটাকে হিমোডায়ালিসিস বলে। আচ্ছা, এর পরবর্তী প্রশ্ন আপনার কাছে আমার, কিডনি স্টোন যেটাকে আমরা বলে থাকি সেটার উৎস কি, কেন হয় অ্যাকচুয়ালি কিডনিতে স্টোন? তো যেটা আমাদের কিডনি আছে, তো কিডনি মোটামুটি প্রায় মানে পার মিনিটে মোটামুটি অলমোস্ট 150 থেকে
বলা যেতে পারে যে ইনফ্যাক্ট মানে 5-6 লিটারের মতন রক্ত ফিল্টার করছে, হ্যাঁ, মানে প্রত্যেক সময়ের মধ্যে, এভরি ইনস্ট্যান্টের মধ্যে। তো যখন এই ব্লাডের মধ্যে কিছু এমন প্রোডাক্ট বেশি বেড়ে যায় যেটা কিডনির প্রতি এক্সেস হচ্ছে, তখন এই স্টোনটা ডেভেলপ করে কিডনির মধ্যে। মানে সাপোজ আমি ধরুন জল আমি কম খেলাম, তো আমার রক্তটা বেশি গাঢ় হয়ে গেল, তো তার মধ্যে যদি বেশি ক্যালসিয়ামের পরিমাণ বেশি থাকে, ইউরিক অ্যাসিডের পরিমাণ বেশি থাকে, তখন এইগুলো কিডনি ফিল্টার করতে পারে না। তো যখনই ফিল্টার করতে পারে না, তখনই কিডনির মধ্যে এটা জমে জমে স্টোনগুলো ডেভেলপ বাড়তে থাকে। তো সেই জন্য মেনলি দেখা যায় যে যারা খুব কম জল খায়, হ্যাঁ, তাছাড়া হচ্ছে নুনের পরিমাণ, খাওয়া নুন যারা বেশি খায়, তার সঙ্গে হচ্ছে ডায়েটের মধ্যে ক্যালসিয়াম খুব বেশি পরিমাণভাবে খাওয়া, তারপরে ইউরিক অ্যাসিড যেগুলো কজ করে, যেরকম চিংড়ি মাছ, শাক, এগুলো খুব বেশি স্টোন কজ করায়। তো এইগুলোই মেন কজ হচ্ছে স্টোন করা। একটু মানে মেইনটেইন করে চলতে হবে। তাছাড়া কিছু কিছু জেনেটিক কন্ডিশন আছে যেখানের মধ্যে কিছু কিছু অ্যামাইনো অ্যাসিড রয়েছে, হ্যাঁ, প্রোটিনের কিছু জিনিস রয়েছে যেইগুলোর অ্যাবনর্মালিটির জন্য কিন্তু কিডনিতে স্টোন ডেভেলপ করতে পারে। তো সেগুলো জেনেটিক ছিল রেয়ার, কিন্তু সেইগুলো যেটা ফ্যামিলির মধ্যে রান করে এই জিনিসগুলো। হ্যাঁ, তো যেটা বলছিলাম, কিডনি প্রতিস্থাপন বা ট্রান্সপ্ল্যান্ট, এটা কি সব বয়সের ক্ষেত্রে করা যেতে পারে, নাকি নির্দিষ্ট কোনো মানুষ বা নির্দিষ্ট কোনো বয়স সময়সীমা রয়েছে কি? কিডনি ট্রান্সপ্লান্টের যেটা হয় সেটা হচ্ছে যে আমার যখন কিডনি কাজ করে না, ইনফ্যাক্ট যখন আমার ডায়ালিসিস দরকার পড়ে, তখন সেই ডায়ালিসিস থেকে মুক্তি পাওয়ার জন্য কিডনি ট্রান্সপ্লান্টটাকে করতে হয়। সো জেনারেলি সব বয়সে নয়, এমন নয় যে এবারে অনেক সময় দেখা যায় যে যারা কিছু কিছু বাচ্চা জন্ম হলো তারপরে কিডনি কাজ করছে না, তো তখন কিন্তু এমন না যে ইমিডিয়েটলি ট্রান্সপ্লান্ট করতে হবে, কারণ সেই সময় সেই বাচ্চার এটাই নিজে কিডনিটাকে নিতে পারবে। তো কিছু টাইমের জন্য তাকে ডায়ালিসিস করা হয়, তারপরে যেই মুহূর্তে দেখা গেল যে ওজন বাড়লো, হাইট বাড়লো, তখন আমরা ট্রান্সপ্লান্টের জন্য প্রসিড করি। এটা বাচ্চাদের ক্ষেত্রে। বড়দের ক্ষেত্রে জেনারেলি 18 বছরের ওপরে যদি কারোরই ইনফ্যাক্ট কিডনি সমস্যা হয়, ডায়ালিসিস করে, রিকোয়ারমেন্ট লাগে, তখন ট্রান্সপ্লান্ট যে কোনো বয়সে করা যেতে পারে, মানে অ্যাডাল্টদের ক্ষেত্রে। তো ট্রান্সপ্লান্টের জন্য বেসিক্যালি বাট একটা জিনিস, যে কিছু ওজনের ওয়েটের একটা ব্যাপার আছে, বেশি ওভারওয়েট, বেশি ওবিস পেশেন্টদের ট্রান্সপ্লান্টের পর কমপ্লিকেশন হয়ে থাকে, ঘাটা ভালো করে শোকায় না, ইনফেকশন হওয়ার সম্ভাবনা থাকে। তো জেনারেলি যদি বিএমআইটা 30-এর নিচে থাকে, তাহলে খুব ভালোভাবে ট্রান্সপ্লান্ট করা যেতে পারে। তার আগে অবশ্যই প্রেশার, সুগার এগুলো কন্ট্রোল হওয়ার দরকার আছে। তো এই জিনিসগুলোই আমাদের মেনলি দেখে নিতে হয়। হ্যাঁ, অনেকেই আমরা বুঝতে পারি না যে আমাদের ভেতরে একটা ক্রনিক ডিজিজ, ব্লাড প্রেশার হয়ে যায়। তো ধরুন কেউ না বুঝেই কিডনির ওষুধ খেয়ে যাচ্ছে, এটা কতটা স্বাস্থ্যসম্মত, যদি আমাদেরকে একটু গাইডেন্স দেন। হ্যাঁ, তো যেটা কমনলি দেখা যায় যে অনেক সময় যেই কিছু ব্যথা হলো, হুট করে কোথায় গিয়ে একটা আইবুপ্রোফেন, পেনকিলার, এগুলো খাওয়াটা কি ঠিক না। তো যেটা হয় যে দীর্ঘদিন পারসিস্টেন্ট এই পেনকিলার খেলে কিন্তু কিডনিতে এফেক্ট পড়ে। ইনফ্যাক্ট অনেক পেশেন্ট আমরা এরকমভাবে দেখে থাকি যে হাঁটু ব্যথা কিংবা কোমর ব্যথা আছে অনেক দিন ধরে, তো পেনকিলার খেয়েই যাচ্ছে, হঠাৎ একদিন একটা হেলথ চেক আপ করলেন, সেখানে দেখা গেল যে ক্রিয়াটিনিন 1.7, 1.8 আছে, অথচ তার কোনো সুগার নেই, প্রেশার নেই। তো বাই দিস টাইম এতদিন এত পেনকিলার খেয়ে কিডনি অলরেডি ড্যামেজ হয়ে গেছে। তো জেনারেলি পেইন কিলার কিন্তু হুটহাট করে খাওয়া উচিত নয়, যতটা সম্ভব আমাদের অ্যাভয়েড করা উচিত, বিরত থাকাই উচিত। তাছাড়া সেকেন্ড হচ্ছে যে যেটা আর একটা কমন, সেটা হচ্ছে এই গ্যাসের ট্যাবলেট, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, মানে কি যখন তখন খাওয়াটা আপনি বলছেন ঠিক নয়। তো ক্রনিক পারসিস্টেন্ট এই গ্যাসের ওষুধ যেগুলো আছে, এই টাইপের এইগুলো খেলেও কিন্তু কিডনিতে সমস্যা দেখা যায়। আচ্ছা আচ্ছা। তাছাড়া কমনলি যেগুলো হয় যে অনেক সময় যারা খুব এই ওয়ার্কআউট করে, হ্যাঁ, মানে জিম সাপ্লিমেন্টস, তো নরমালি যে সাপ্লিমেন্টস গুলো প্রেসক্রাইব থাকে, স্টেরয়েড জাতীয় জিনিস আপনি বলছেন যে যাতে না, ছাড়া তো আছেই, তাছাড়া কিছু কিছু নরমালি এই যে যেটাকে যেগুলো ওয়ে প্রোটিন বলে, ওয়ে প্রোটিন কিন্তু নরমালি বেস্ট প্রোটিন সোর্স, খুব ভালো সোর্স, কিন্তু যা মার্কেটে রয়েছে এগুলো কিন্তু 90% কেসে হচ্ছে এর মধ্যে অ্যাডাল্টারেশন থাকে, ভেজাল মেশানো থাকে, আর সেইগুলো না বুঝে কনসিস্টেন্টলি এগুলো খেয়ে গেলে তখন কিডনিতে এফেক্ট করে আসে। আর এমনও হয় যে পেশেন্ট ডাইরেক্টলি ডায়ালিসিসেই চলে যায় এগুলো দীর্ঘদিন খাওয়ার পরে, তো সেইগুলো অ্যাভয়েড করা উচিত। আমাদের আরো একজন দর্শক বন্ধু রয়েছেন, একটু লাইনটা নিয়ে নেব। নমস্কার, আপনাকে স্বাগত জানাই, বলুন।
নমস্কার, আমি ব্যারাকপুর থেকে বলছি। হ্যাঁ। প্রদীপ দাস। আচ্ছা আমার বয়স 24 বছর বয়স। তো সমস্যা হলো মানে মানে জল খাওয়ার পরে বারে বারে টয়লেটে যেতে হয়। মানে জল না খেলেও টয়লেটটা মানে এবার কিছু মানে যতই পরিমাণ জল খাই না কেন টয়লেট আমার বেশি কম বারবার যেতে হয়। যে পরিমাণ টয়লেটে যাওয়া দরকার তার মানে বেশি মনে হয় আমার, মানে সেই তুলনায় আমার মনে হয় যে বেশিবার টয়লেট যাওয়া হয়ে গেছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা, আপনার ইউরিন পাসটা বেশি হচ্ছে তো? হ্যাঁ। আচ্ছা, আপনার নামটা একটু বলুন। প্রদীপ দাস। আচ্ছা, আমাদের সঙ্গে যে ডাক্তারবাবু রয়েছেন উনি আপনার প্রশ্নের যথাযথ উত্তর দেবেন। ধন্যবাদ। হ্যাঁ, তো যেটা যেটা এটা ইনফ্যাক্ট আগেও আমরা একটু কিছুক্ষণ আগেই ডিসকাস আমরা করেছিলাম যে এই বারবার পেচ্ছাপ মানে কেন হয় বেসিক্যালি। তো খুব কমনলি যেটা বলো ইনফেকশন একটা খুব কমন কজ যে বারবার এটা ইউরিন হওয়ার, বারবার পেচ্ছাপ পাওয়ার। সেকেন্ডলি যেটা আছে, যেহেতু বয়সটা কম, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে পেচ্ছাপের ট্র্যাকে কিছু সমস্যা হতে পারে। হ্যাঁ, যেরকম পেচ্ছাপে মানে ইউরিন যেটাকে ডিটেনশন বলা হয়, এটা অনেক অনেক কারণে হচ্ছে যে কিডনির সমস্যার জন্য হতে পারে, কিডনির যে ইউরিনারি ব্ল্যাডার আছে সমস্যার জন্য হতে পারে, আর কিছু কিছু ক্ষেত্রে নার্ভের সমস্যার জন্য হতে পারে। তো যদি স্পাইনাল কর্ডে কিংবা কোনো কিছু সমস্যা হয়ে থাকে, তো যেগুলো আমাদের এই নার্ভগুলো যেগুলো এই পেচ্ছাপের কন্ট্রোলটা করে, তো তখন সমস্যাগুলো হতে পারে। তো জেনারেলি এটা দেখার জন্য প্রথমে যেটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে একটা বেসিক আল্ট্রাসাউন্ড করে দেখা যে কিডনির কী অবস্থায় রয়েছে। তো যদি এটা দেখা যায় যে আমার কোনো সমস্যা দেখা দিল, তাহলে সেটাকে আমরা অ্যাড্রেস করতে পারবো। তাছাড়া কিছু ওষুধ রয়েছে, যদি খুব বেশি সিমটোম্যাটিক হয়, মানে যদি বারবার এটা যদি ডেলি কাজ খুব হ্যাম্পার করছে, তাহলে তার জন্য কিছু ওষুধ আছে যেগুলো আমরা দিতে পারি। আচ্ছা, তো এর পরের খুব কমন একটা প্রশ্ন আপনাকে, অনেকেই আমরা বলে থাকি যে জল কম খেলে, আপনি যেটা একটু আগেই বলছিলেন আমাদের, তো জল কম খেলে কিডনিতে স্টোন হতে পারে বা কিডনি ফেলিওর পর্যন্ত হতে পারে, এই কথাটা কতটা ঠিক নাকি শুধুই মিথ, সেটা যদি একটু বলেন। এটা একটা এই জিনিস, মানে এটা এমন কিছু নয় যে জল কম খেলে কিডনি খারাপ হয়ে যাবে, সেটা নয়। আচ্ছা, এটা অনেক মানুষেরই একটা ভ্রান্ত ধারণা থাকে যে নর্মালি যেটা হয় যে যদি বেশি জল কম খাওয়া হয় তখন ইউরিনটা খুব কনসেন্ট্রেটেড হয়ে যায়, তো বেসিক্যালি মানে খুব গাঢ় হয়ে যায়, তখন সেই সময় স্টোন ফর্মেশনের এগুলো চান্স খুব বেশি থাকে। আচ্ছা, মানে আপনি বলছেন ইউরিনটাই কনসেন্ট্রেটেড হয়ে যাচ্ছে ডাইলিউট অবস্থায় না থেকে, সেই জন্য সেটা মানে স্টোনের আকারে ধারণ করছে হতে পারে। তাছাড়া পেচ্ছাপে জ্বালা হতে পারে, বেশি ইউরিন কনসেন্ট্রেশন হয় তখন পেচ্ছাপে, যদি খুব বেশি কনসেন্ট্রেট হয় তখন পেচ্ছাপে জ্বালা হতে পারে। জেনারেলি যেটা হয় যে একটা রুল অফ থাম সেটা হচ্ছে যে একটা নর্মাল মানুষের ক্ষেত্রে 2 লিটার জল অ্যাপ্রক্স সারাদিনে, দ্যাট মানে মিনিমাম বলছেন। এবার যদি কেউ 3 লিটার 4 লিটার গরমের সময় যেরকম আমরা টায়ার্ড হয়ে পড়লে একটু রাসনা বা একটু গ্লুকোজ এই ধরনের জল পানীয় আমরা ইনটেক করি, তো এটা কি কতটা স্বাস্থ্যসম্মত আপনি যদি একটু বলেন। নর্মালি গরমকালে যেটা হয় যে খুব বেশি ঘাম হয় কিংবা খুব বেশি ফ্লুইড লস হয়, সেইখানে আরামসে হয়ে যায়, কারণ যেটা আমাদের যদি আমরা ঘামে দেখি, ঘামে প্রায় 500-600 মতন জল আমাদের হয়ে যায়। তাছাড়া পেচ্ছাপ তো আছেই, যেটা বলা হয় যে পেচ্ছাপ যতটা সারাদিনে হচ্ছে তার থেকে 500 ml এক্সট্রা জল খাওয়া উচিত। তো সাপোজ কারো যদি 2 লিটার পেচ্ছাপ হয় সারাদিনে, তাহলে 2.5 লিটার মতন জল হচ্ছে নর্মাল অ্যাকসেপ্টেবল খাওয়া। তো এটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে, কোন সিচুয়েশনে আছে সে ভ্যারি করে। এবারে বাট যাদের কিডনি সমস্যা আছে, তো তাদের স্বাভাবিক যে কিডনি বেশি ফিল্টার করতে পারে না, মানে কিডনি ড্যামেজ থাকে, তো তারা কিডনি বলতে গেলে এক কথায় আমরা ছাঁকনি, মানে আমাদের শরীরের মধ্যে ছাঁকনি যেটা, সেটাই কিডনি অ্যাকচুয়ালি। তো সেটা যখন হয়, যখন এটা ফিল্টার করতে পারে না, তখন বেশি জল খেলে কি হয়, জলটা শরীরে জমতে আরম্ভ করে। তো জেনারেলি এই কিডনি পেশেন্টদের কিছু কিছু ক্ষেত্রে যাদের এই ধাপটা থাকে যে খুব ফ্লুইড রিটেনশন হওয়ার, তাদের জলের পরিমাণটা একটু কম রাখতে হয়। আচ্ছা, আমাদের হাতে সময় খুবই স্বল্প, তার মধ্যেও আপনাকে আমি কিছু টিপস দিতে বলবো আমাদের ওপারে দর্শক বন্ধু যারা দেখছেন এই অনুষ্ঠানটি, তাদের উদ্দেশ্যে বলা, আপনি যদি একটু কিছু টিপস দেন যে কিভাবে আমাদের কিডনিটা আমরা আমাদের সুস্বাস্থ্য বজায় রেখে কিডনিটা কিভাবে ভালো রাখবো। তো মেইন জিনিস যেটা হচ্ছে যে কিডনি ভালো রাখাটা হচ্ছে আপনাদের হাতে। যারা ডায়াবেটিক, যারা হাইপারটেনসিভ, যাদের প্রেশার আছে, তাদের খুব ইম্পর্টেন্ট যে সুগারটাকে আর প্রেশারটাকে কন্ট্রোলে রাখা।
তবে গিয়ে কিন্তু কিডনির ওপরে চাপটা মানে কম আপনি পড়ে। বলছেন যে এটা একে অপরের সঙ্গে রিলেটেড? একদমই একদমই। আচ্ছা। খুব কমনলি ইনফ্যাক্ট ডায়াবেটিস হচ্ছে ডায়াবেটিক কিডনি ডিজিজ বলা হয়, সেটা সব থেকে কমন কজ কিডনিকে এফেক্ট করার জন্য। আচ্ছা, তো আচ্ছা। ওই জন্য সুগার কন্ট্রোলটা খুব ইম্পর্টেন্ট। যাদের সুগার নর্মালও থাকে প্রত্যেক বছরে একবার করে কিডনি ফাংশন টেস্ট, অর্থাৎ ইউরিয়া ক্রিয়েটিনিন, ইউরিন এসিআর, যেটা খুব একটা গুরুত্বপূর্ণ মার্কার, যেটা বোঝায় যে কিডনি কতটা ড্যামেজ হয়ে রয়েছে, ইউরিনে কতটা প্রোটিন লিকেজ হচ্ছে, এটাকে চেক আচ্ছা, করা। লিপিড প্রোফাইল বলতে আমরা কি বুঝবো? মানে এটাও কি কিডনির লিপিড সাথে প্রোফাইলটি রিলেটেড? কিডনির সঙ্গে রিলেটেড নয়, মানে ডাইরেক্টলি। কিছু কিছু ক্ষেত্রে যখন খুব বেশি প্রোটিন লিকেজ হয়, অর্থাৎ এটাকে নেফ্রোটিক সিনড্রোম বলা হয়, তখন এই যে এই লিপিডের পরিমাণটা বডির মধ্যে খুব বেশি বেড়ে যায়। লিপিড বলতে আমরা এক কথায় কি বুঝবো? লিপিড মানে যেটা আমাদের কোলেস্টেরল, তার মধ্যে টোটাল কোলেস্টেরল, তারপরে ট্রাইগ্লিসারাইড, হ্যাঁ, এলডিএল কোলেস্টেরল, এইচডিএল কোলেস্টেরল, এইগুলো। তো এইগুলো জেনারেলি কিডনির সঙ্গে ডাইরেক্টলি লিঙ্ক নেই, শুধু কিছু এই নেফ্রোটিক সিনড্রোম যেগুলো বলে, প্রোটিন যাদের বেশি লিকেজ হয় তাদের এটা বেড়ে থাকে। তো এটা নর্মালি যেই কারণে ওই প্রোটিন লিকেজ হচ্ছে, ওটা যদি ঠিকঠাক করে ট্রিটমেন্ট হয় তাহলে এটা আপনি এটা কমে আসে। তো ওই লিপিডের সঙ্গে সেরকমভাবে কিডনি ডাইরেক্টলি কোনো সম্পর্ক নেই, কিন্তু বেশি লিপিড জমে গেলেও কিন্তু যে শিরাগুলো আছে, যেগুলো ব্লাড সাপ্লাই করে কিডনিতে, সেইখানে কিন্তু ক্লট হয়ে যেতে পারে, ব্লক হতে পারে, সেটা গিয়ে কিন্তু কিডনিকে ড্যামেজ করতে পারে। তো ওই জন্য ওটাও কন্ট্রোল রাখার খুব দরকার আছে। আচ্ছা, তাহলে আমাদের সুস্বাস্থ্য বজায় রাখতে গেলে কিছু চাবিকাঠি, কিছু টিপস একটু যদি আরো কিছু বলেন, যে আমরা ঘরে থেকে কিভাবে সহজ উপায় আমাদের কিডনিকে ভালো রাখতে পারি। হ্যাঁ, তো একটা তো অলরেডি যেটা আমরা বললাম যে রিগার্ডিং সুগার প্রেশার কন্ট্রোল রাখা। সেকেন্ড ইম্পর্টেন্ট হচ্ছে যে এই পেন কিলারটা অ্যাভয়েড করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। হুটহাট করে পেন কিলার খাবেন না। হ্যাঁ, কিছু নর্মাল যেইগুলো কিডনিকে এফেক্ট করে না, যেরকম প্লেন প্যারাসিটামল ট্যাবলেট আছে যেইগুলো কিডনিকে এফেক্ট করে না, সেইগুলো ব্যথার জন্য আপনি খেতে পারেন। তাছাড়া ওভার দ্য কাউন্টার এই গ্যাসের ট্যাবলেট, প্যান্টোপ্রাজল, ওমেপ্রাজল, এইগুলো যথাসম্ভব চেষ্টা করুন যে এগুলো অ্যাভয়েড করার, কারণ এগুলো কিডনিকে ক্ষতি করে। তাছাড়া হচ্ছে যদি কোনো সিমটম দেখা দিচ্ছে, যেরকম মনে হচ্ছে পা ফুলে যাচ্ছে কিংবা পেচ্ছাপে খুব ফেনা ফেনা ভাব আসছে, হ্যাঁ, যেটা ফ্লাশ করার পরেও সেই ফেনা ভাবটা পারসিস্ট করছে, তাহলে কিন্তু অবশ্যই আপনাকে কিডনির পরীক্ষা করা দরকার আছে। জেনারেলি সাইন্স অ্যান্ড সিমটমস নোটিস করতে হয়, কারণ কিডনির যে সাইন্স সিমটমসগুলো খুব সূক্ষ্ম হয়, যেরকম বললাম পা ফোলা, তারপরে পেচ্ছাপে ফেনা ভাব। এছাড়া দেখুন মনে হচ্ছে যে আমরা খুব হঠাৎ করে মনে হচ্ছে খুব বেশি ক্লান্ত লাগছে, কোনো কারণ পাচ্ছেন না, বাট কোনো ক্লান্ত লাগছে। হ্যাঁ, তাছাড়া হচ্ছে হুট করে হিমোগ্লোবিন কমে যাচ্ছে, আর কোনো কারণ পাচ্ছে না কিন্তু হিমোগ্লোবিনটা কম থাকছে। তো এগুলো কিন্তু সবই ইন্ডিকেট করে যে কিডনির সমস্যা কিন্তু হতে আরম্ভ হয়েছে। তো এইগুলো সতর্ক থাকতে। আমাদের হাতে সময় খুবই স্বল্প, তাই জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এই অনুষ্ঠানে আসার জন্য। আর যদি আপনি কিছু আমাদেরকে বলেন। হ্যাঁ, তো এই যেগুলো আমাদের বেসিক প্রিকশন ছিল। আর নিজেকে সুস্থ রাখবেন সবসময়। কিডনি একটা খুব গুরুত্বপূর্ণ অর্গান, ইনফ্যাক্ট আমাদের শরীরকে কিডনি সবভাবেই মেনটেন করে চলে, সে একটা ফিল্টার, সবকিছু মিলিয়ে। তো আজকে এই পর্যন্তই থাক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখতে থাকবেন আমাদের সৃষ্টি টিভি চ্যানেল। ধন্যবাদ, নমস্কার।